প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলা টক শো মুক্তমত। আজকের মুক্তমত আমরা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক স্টুডিওতে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আমার ডানে বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে, এবং তারপরে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর সাংবাদিক আশিস সৈকত রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা একেবারেই করোনার যে মহামারীর অতিমারীর যে বাংলাদেশের অবস্থা, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা একটা শঙ্কার মধ্যেই এই আমাদের দিনগুলো অতিবাহিত করছি। আমরা দেখেছি গত 14ই জুলাই 2 সপ্তাহ লকডাউন শেষ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবিলায় সরকার অ্যাডক ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কোনো রোড ম্যাপ নাই এটি বলছেন। আগামী 22 জুলাই থেকে আবার লকডাউনের কথা বলা হচ্ছে। তো এই সার্বিক বিষয়ে আমি যদি একটু প্রথমেই শুরু করতে চাই মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে, এই যে আমাদের লকডাউন শেষ হলো, আবার 22 তারিখ থেকে লকডাউন শুরু হবে বলা হচ্ছে, আবার বলা হচ্ছে না 2-1 দিন হয়তো পিছিয়ে দিবে। এই যে সরকার একটা রোড ম্যাপ থাকার কথা বলা হচ্ছে, সেই রোড ম্যাপ পরিকল্পনা, করোনার সার্বিক অবস্থা সব বিবেচনায় আপনি পরিস্থিতিটাকে কীভাবে দেখছেন? একটা জিনিস কি, বিপদ কিন্তু আসতেই পারে। বিপদ পৃথিবীর সব দেশে আসে। কিছু কিছু বিপদ থাকে অজানা বিপদ, যে আমরা নিজেরাও জানি না এই বিপদটাকে আমি কীভাবে মোকাবিলা করব। কিন্তু প্রশ্নটা হলো, সেই বিপদে আপনার মুভমেন্টগুলি কী হবে? বিপদে আপনি পড়লে আপনি কী করবেন? যেমন ভূমিকম্প তো আপনি থামাতে পারবেন না। তাহলে কি শিক্ষা দেওয়া হয় যে ভূমিকম্প যখন হবে তখন তুমি কি করবা? এবং ভূমিকম্প প্রবণ যে দেশগুলো, ইন্দোনেশিয়া, জাপান, ওরা কিন্তু স্কুলেই বাচ্চাদের শেখায় ভূমিকম্প হলে তুমি কি করবা। এবং যে কাজগুলো তাদের করতে বলা হয় সেগুলো কিন্তু সেই সময় পর্যন্ত প্রাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞানের উপর ভিত্তি করে লজিক্যালি তৈরি করা হয়। এইটা নিয়ম। তো আমরা করোনা নামক একটা বিপদের মুখে আছি। নতুন রোগ, কেউ জানে না এই রোগের কীভাবে কী করতে হবে। টিকা একটা আবিষ্কার হয়েছে, বিভিন্ন গ্রুপ করতেছে এবং এটা খুব জরুরি ভিত্তিতে কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এটা যে শিওর সাকসেস তা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতেছে না, কারণ এই টিকা নেওয়ার পর 4 বছর, 5 বছর, 10 বছর পর কী সাইড ইফেক্ট হবে কেউ জানে না। কিন্তু তারপর নিচ্ছি কেন? নিচ্ছি হলো এই কারণে যে আমাদের যে জ্ঞান সারা দুনিয়ার মানুষের মধ্যে, সায়েন্সের যে আপনার যে তথ্য উপাত্ত, তার উপর ভিত্তি করে মনে হয়েছে এটা দিয়ে করলে ভালো হবে, আমরা অথবা নিরাপদে থাকতে পারবো। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের দেশে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে হতাশার কথা আমার কাছে, এবং আমি বিভ্রান্ত হই, সেটা হলো সরকারের এই সিদ্ধান্তগুলোর ভিত্তিটা কি, এটাই আমি বুঝতে পারি না। সরকারের সিদ্ধান্ত, সরকারের সবাই তো সায়েন্টিস্ট না। মন্ত্রীরা কি সায়েন্টিস্ট? আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বিশিষ্ট চিকিৎসক? উনি তো বৈজ্ঞানিক না। আচ্ছা ফাইন, উনি ভাইরোলজিস্টও না। তাহলে উনি কার সিদ্ধান্তটা গ্রহণ করেন? সিদ্ধান্তটা উনি নেবেন হলো যারা এক্সপার্টদের নিয়ে একটা পরামর্শক কমিটি করা হয়েছে। সেই পরামর্শক কমিটি সরকারই গঠন করছেন। দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এবং পরামর্শক কমিটির যোগ্যতা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নাই। পরামর্শক কমিটি যে সিদ্ধান্তটা দেয়, সেই সিদ্ধান্ত সরকারের একজন মন্ত্রী অথবা আমলা চেঞ্জ করেন। কিসের ভিত্তিতে করেন? আমার প্রশ্নটা হলো ওই জায়গাটাতে। যদি চেঞ্জ করলে ভালো হয় আমার কিন্তু কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো নিজে জানি না কোথায় আছি। কিন্তু আমার খালি প্রশ্নটা, আপনি যে চেঞ্জটা করলেন কিসের ভিত্তিতে করলেন সেটাকে আমি জানতে চাইতে পারি না। দেখেন, পরামর্শক কমিটি বলল গত মাসের যে জুন মাসের 27 তারিখ থেকে কঠোর লকডাউন দেওয়া হবে। সরকার বলল, সরকার কিন্তু ঘোষণা দিয়ে দিল যে হ্যাঁ ওই দিন থেকে দিবে। তারপরে বললো না 3 দিন পরে দিবে। হয় 3 দিন পরে? 3 দিন কি আপনাকে করোনার সঙ্গে আলাপ হয়েছে? করোনা আপনাকে বলছে যে ভাই 3 দিন পরে দেন, কোনো সমস্যা নাই, আমি 3 দিন রেস্ট নিব? তা তো আর বলে নাই। তাহলে 3 দিন পরে কেন? কোনো ব্যাখ্যা কি দেওয়া হয়েছে? জনগণ কি জানেন কেন 3 দিন পরে? আপনি যদি হতে পারে, বিরাট একটা কারণ থাকতে পারে। সেই কারণটা কি? এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আপনার তো দায়িত্ব জনগণের মনে সন্দেহটা দূর করা। যদি আপনি দূর না করেন তাহলে কি হয়? তাহলে জনগণ আপনার কথাকে গুরুত্ব দেয় না। সিম্পল কথা, কিন্তু একদম সিম্পল। আপনি এখন 7 দিনের জন্য শিথিল করলেন। আচ্ছা করলেন, কেন করলেন? বলে যে লোকজন ঈদের সময় বাড়ি যাবে, অমুক তমুক করবে, ভালো কথা করবে। তাহলে 23 তারিখ ভোর 6টা থেকে আবার চালু করলেন কেন? 24 তারিখ শুক্রবার আপনার লোকগুলোকে আরামে আসতে দেন।
আপনি যদি আরামে আসতে দেন তাহলে একভাবে হবে, আর যদি হুড়াহুড়ি করে আসে তাহলে সংক্রমণটা বাড়বে না 21 তারিখ যদি ঈদ হয় তাহলে 22 তারিখ লোকগুলি কিভাবে ফিরে আসবে? কিভাবে ফিরবে? আমার তো সেটাই বক্তব্য যে আপনারা যে কাজটাই করেন, আপনাদের কথা মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিন্তু আপনাকে তো সেন্সিবল হতে হবে, আপনাকে তো পাবলিককে বোঝাতে হবে এটা আপনি কেন করতেছেন। আপনি তো এই যে শিথিল করছেন, এই শিথিল করার পর সেই যে পরামর্শক কমিটি তাদের একজন স্পষ্টভাবে বলছে সরকারের এই সিদ্ধান্ত আত্মঘাতী। আত্মঘাতী কি? কে আত্মঘাতী? কে মারা যাবে? কার আত্মহত্যা হবে? কার জন্য রিস্কি? মন্ত্রীর জন্য না আমার জন্য? আমার জন্য রিস্কি, আমি সাধারণ মানুষ, আমার জন্য রিস্কি। তো আমার জীবনের জন্য রিস্ক, সে নিয়ে প্রশ্ন করতে পারবো না? কে জবাব দিবে? আমি জানতে চাই পরামর্শক কমিটির সিদ্ধান্তটা চেঞ্জ করলেন কে? এই মহাজ্ঞানী ব্যক্তিটার চেহারা একটু দেখতে চাই, তার নামটা একটু শুনতে চাই, যেন আমি বলতে পারি, মরার সময় যেন বলতে পারি হে আল্লাহ এই লোকের কারণে আমি মরতেছি। এইটুকু বলার অধিকার আমাকে দিবেন না আপনি? কে সে লোক জানি না রে ভাই। নিশ্চয়ই কে সে লোক সেটি নিশ্চয়ই আমার মনে হয় যে আমাদের দর্শকরা যদি কোনো কারণে অনুসন্ধান করে আমাদের জানাতে পারে আমরা হয়তো জানতে পারবো। আমি আশিস দা আপনার কাছে একটুখানি আসি যে আমরা এই যে যেটি মাসুদ কামাল ভাইও বলল 22 জুলাই কেন খুলে দেওয়া, মানে লকডাউনের কথা আবার বলা হচ্ছে 22 তারিখে বা 21 তারিখে হয়তো রাত্রেবেলায়, ঈদের দিন রাত্রেবেলায় বলবে না 22 তারিখ না এটা 23 তারিখ বা 24 তারিখ করা হলো। তার একটা লোকের তো একটা প্ল্যান থাকবে যে এখনই তো সে প্ল্যান করবে, সেই প্ল্যানটা কী হবে, সেই প্ল্যানটার মধ্যে সে সেইভাবে তার ম্যানেজমেন্টটা করতে পারবে না। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা কোরবানির হাট দেখতে পাচ্ছি, সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে কোরবানির হাঁস নাকি অ্যান্টিজেন টেস্ট করা হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। তাহলে একদিকে গরুর কোরবানির হাট, আরেকদিকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, আরেকদিকে গরুর হাটে বলা হচ্ছে যে আপনি একজনের বেশি দুজন যেতে নিষেধ করছে। তাহলে গরু কি একজনে ধরে নিয়ে আসবে, না গরুটা ধরার জন্য কয়েকজন লোক দরকার আছে? তো এই সার্বিক অবস্থার প্রেক্ষাপটে যেটা মাসুদ ভাই বললেন, তো তিনি জানতে চান যে যদি এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকে আমার মৃত্যুর জন্য কে দায়ী, সে লোকটার নাম বা তাদের নাম আমি জানতে চাই। আপনি কীভাবে দেখছেন? না দেখেন, যে আপনি গরুর কথা বললেন যে গরুটা কয়জনে ধরে আনবে, সেই জায়গায় কিন্তু একটা সমন্বয় আছে। যে গরু বিক্রি করে বা যে গরুর খামারি সে কিন্তু জানে যে গরুটা ধরতে কয়জন লাগে এবং তাদের মধ্যে একটা সমন্বয় আছে। কিন্তু আমাদের এই যে করোনার এই যে কোভিড যে ম্যানেজমেন্ট, এই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে কোনো সমন্বয় নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় একরকম চিন্তা করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেক রকম চিন্তা করে, জনপ্রশাসন মন্ত্রী আরেক রকম বলে। ফলে একটা সমন্বয়হীনতা কিন্তু আগাগোড়া। আপনি দেখেন যে শুরুতে যে কথাটা বলছিলেন যে একদিনে কিভাবে এই লোকগুলো আসবে ঈদের পরে, আপনি যখন যেতেই দিলেন তাদের তো আসতে দিতে হবে। আমাদের একটা হিসাব আছে, আমাদের বাসে, ট্রেনে, লঞ্চে একদিনে কত লোক আসতে পারে। তারা তো গেল 7 দিন ভরে যে 50 লাখ লোক ঢাকার বাইরে গেল, এই 50 লাখ লোককে আপনি একদিনে কিভাবে আনবেন? তাহলে সেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হবে, সেই হুড়াহুড়ি হবে, দুর্ঘটনা হবে। এগুলো আপনি জেনে বুঝেই করছেন। মানে এই যে এটাই কিন্তু সমন্বয়হীনতা। যে তার মানে তাদের কাছে হিসাব নাই যে একদিনে লোকগুলো আসতে পারবে কি পারবে না। আপনি যদি 7 দিন ছাড়তে পারেন, 8 দিনও ছাড়তে পারেন, 9 দিনও ছাড়তে পারেন। মানে আপনাদের বাস্তবিক কারণে, আপনি যদি বলেন যে আমি বাস্তবিক কারণে জীবন জীবিকার সমন্বয়, এই তো আমাদের কথা, যে এই কারণে আমি ঈদ মানুষ বাধ্য হয়ে আমরা করলাম, ঠিক আছে করেন, খুব ভালো। তো 7 দিনের জায়গায় 9 দিন করেন, তাদের আসতে দেন, ফেরত আসতে দেন মানুষগুলোকে। সেই জায়গাটা কিন্তু আপনি আবার বন্ধ করে দিলেন। মানে এই যে সমন্বয়হীনতাটা আবার কারা এটা করছে, এটা কিন্তু আসলে সবার কাছেই প্রশ্ন। একেবারে এখন ধরেন যে 27 জুনেরটা হয়তো বা একটা যৌক্তিক কারণ ছিল, যে 3 দিন আমরা যতদূর জেনেছি যে অর্থ মন্ত্রণালয় থেকে সরকারের উচ্চ পর্যায়ে একটা চিঠি দেওয়া হয়েছিল যে এই 3 দিন ভেরি ইম্পর্টেন্ট তাদের কাছে, কারণ 3 দিনে প্রায় 3 মাসের রেভিনিউ কালেক্ট হয় এবং বাজেট পাস হয়, এবং বাজেটের আগে এই রেভিনিউগুলি না নিতে পারলে এটা 2 মাস 3 মাস সময় লেগে যাবে। আবার রেভিনিউর তাগিদটা তাদের ছিল, ফলে 3 দিন পিছাতে হয়েছে। সেটা একটা, সেই হিসাবটা আগে ছিল না, সেই হিসাবটা ডেফিনেটলি আগে ছিল, যখন নেওয়া ছিল সেই জায়গায় তো আপনার সমন্বয়ের দরকার। যে অর্থ মন্ত্রণালয়কে ডেফিনেটলি জিজ্ঞেস করা উচিত ছিল, তখন বাজেট অধিবেশন চলছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। তো যেহেতু বাজেট অধিবেশন চলছিল, 30 তারিখে বাজেট পাস হবে এটার কারোরই না জানার কথা নয়। অর্থ মন্ত্রণালয়, এবং এটি কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে জুন ক্লোজিং একটা ইম্পর্টেন্ট সময়, এটা নিশ্চয়ই মাথায় রাখা উচিত ছিল। যদি 1 তারিখ থেকে ঘোষণা করা হতো, যদি পরে করা হলো, মহাভারত অশুদ্ধ হতো না। কিন্তু মনে হলো যে এক ধরনের ছেলেমি, যে আপনি 27 তারিখ করলেন, আবার 3 দিন পরে আবার পিছিয়ে দিলেন। এবং এখনও যখন দেখেন কঠোর লকডাউন 1 থেকে 14, মোটামুটি কিন্তু লকডাউনটা হচ্ছিল। এই সময়ে এসে যখন আপনার সংক্রমণ হার কোনোভাবেই কমছে না, মৃত্যু প্রতিদিনই 200-র বেশি গত 10 দিন, এই সময় লকডাউনটা পুরোপুরি তুলে দেওয়া, এইটা যে কোন বাস্তবিকতা, যখন নাকি কোভিড পরামর্শক কমিটি কিন্তু বলছে লকডাউন না, আপনি কারফিউ দেন, ওই সময় কিন্তু লকডাউনে তুলে দেওয়া হলো। প্রথম কিন্তু আমরা শুনেছিলাম যে গণপরিবহন, আন্তঃজেলা গণপরিবহন চলবে না ঈদের সময়,
ঈদের সময় মার্কেট খুলবে না, শুধুমাত্র সীমিত সংখ্যক কাঁচা বাজার, গরুর হাট সীমিত সংখ্যক, এগুলো শুধু খোলা হবে। কিন্তু আমরা তো দেখলাম সবই খুলে দেওয়া হলো, শিথিল করা হলো, মানে সব কিছু একসঙ্গে খুলে দেওয়া হলো। তো যখন আপনি সব কিছু খুলেই দিলেন, তাহলে আবার 22 তারিখ থেকে কেন কঠোর লকডাউন? মানে এই 7 দিনে আপনি দেখেন সংক্রমণের হার, আমরা কিন্তু আশা করেছিলাম যে 14 দিন যেহেতু একটা লকডাউন হলো, সংক্রমণের হারটা নামতে শুরু করবে, কিন্তু নামছে না, নামছে না। দেখেন 28, 29, 30 এর মধ্যেই ঘোরাফেরা করছে। করোনা যত লোক মারা যাচ্ছে, কিন্তু উপসর্গ নিয়ে কিন্তু আমাদের কাছে খবর আসছে প্রতিদিনই বিভিন্ন জেলায় উপসর্গ নিয়ে প্রচুর লোক মারা যাচ্ছে, যেগুলো নন টেস্টেড। ডেফিনেটলি আপনি যদি 200 লোক মারা যায়, আজকে 203 জন মারা গেল কোভিড সার্টিফিকেট নিয়ে। আর সার্টিফিকেটহীন আপনি এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই এরকমটি হচ্ছে। ভারতে তো আরো বেশি ছিল, 3 গুণ 4 গুণ। মানে করোনায় মারা যদি যায় 200 জন, আসলে মারা যাচ্ছে হয়তো 600 জন বা 700 জন বা 800 জন। এটা শুধু বাংলাদেশে, হয়তো বা বাংলাদেশ ভারতের মতো অনুন্নত দেশগুলোতে সংখ্যা বেশি, ইউরোপ আমেরিকায় কম, কিন্তু আমাদের দেশে কিন্তু তাই হচ্ছে। আপনি দেখেন এখন তো শুধু শহরে না, গ্রামে গ্রামে, শহরের হিসাবটা করা সহজ কিছুটা, কিন্তু গ্রামে তো কোনো মানুষ জানেই না করোনা, সে জ্বরে ভুগছে, হঠাৎ করে মারা যাচ্ছে, একটা পরিবারের পুরো পরিবার আক্রান্ত হয়ে যাচ্ছে জ্বরে। সে কিন্তু প্রথমে এটাকে করোনা যে সে আইডেন্টিফাই করতে পারছে না, যখন 1 2 মারা যাচ্ছে তখন সে টেস্ট করার জন্য যাচ্ছে, বা তার অন্যরা নিয়ে যাচ্ছে টেস্ট করার জন্য, বা যখন সে হসপিটালে যাচ্ছে, অক্সিজেনের সংকট হচ্ছে যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, তখন কিন্তু সে হসপিটালে যাচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজে আমরা যেটি দেখেছি, যেটি রাজশাহী শহরের মানুষ কিন্তু কম মারা গেছে তুলনামূলকভাবে, যেগুলো শহরের গ্রামে যারা ছিল, তারা যখন হাসপাতালে এসছে তখন আর কিছু করার ছিল না, হাসপাতালে গেটেই মারা গিয়েছে। কারণ রাজশাহী হাসপাতালে আপনার আইসিইউ আছে 10টি 12টি, তা আপনি তো এরপরে তার আপনি জায়গা নেই। কিন্তু রাজশাহী পুরো এলাকাটা যখন দেখেন সীমান্তবর্তী এলাকাটা, প্রথমে কিন্তু ধারণা করা হয়েছিল যে ভারতে যখন এটি মহামারী আকার ধারণ করেছে, তখন কিন্তু সীমান্ত জেলাগুলো কিন্তু ওই সময় বন্ধ করা হয়নি। ওই জায়গায় কিন্তু সমন্বয়হীনতা ছিল। ওইটি যদি আরও 1 মাস আগে যদি বন্ধ করা যায় স্ট্রিক্টলি, তাহলে হয়তো বা এই বিপর্যয় বাংলাদেশে নাও হতে পারত। ওই জায়গায় কিন্তু একটা সমন্বয়হীনতা আছে। আমরা হয়তো মহামারী এড়াতে পারতাম না, পারি না, কিন্তু এটাকে হয়তো পরিকল্পনা করলে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। নিশ্চয়ই। আমি মাসুদ আলম আপনার কাছে একটুখানি আবার যদি এই আলোচনায় আসি, আমরা সবসময় দেখি বিজিএমই নিশ্চয়ই তারা পোশাক রপ্তানি করে দেশের আয় উন্নতি করে। আমরা যদি দুটাকে পার্থক্য করি, প্রবাসী আয় এবং বিজিএমই, সবসময় আমরা এই বিজিএমই বা আমাদের যে রেডিমেড গার্মেন্টস, আরএমজি খাতের, আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে নানা রকম প্রণোদনা, বিশ্ব অর্থনৈতিক মন্দায় বেশি লোন দেওয়া, ঋণ শোধ করতে সুদ না দেওয়া, নানা রকম কিছু, তাকে অল্প পয়সায় পানি, অল্প পয়সায় বিদ্যুৎ সবই দেওয়া হচ্ছে। কিন্তু এই করোনার সময়কালীন দেখি ওনাদের আবদার কিন্তু থাকেই। ওনারা কিন্তু বলছেন যে এই যে 22 তারিখ থেকে যদি আবার লকডাউন দেওয়া হয়, তাহলে পোশাক কারখানা খোলা রাখতে হবে। তাহলে যদি ওই পোশাক কারখানা খোলা রাখা হয়, এবং তারা তো এই যারা শ্রমিকরা, তারা তো আসা যাওয়া করতে হবে, তাহলে সেই জায়গার মধ্যে কমপ্লিট লকডাউনটা কীভাবে বাস্তবায়ন হবে? এবং তারা যখন খোলা রাখবে, তখন দোকান মালিক বলবে আমাদের কেন খোলা রাখা হচ্ছে না। দোকান মালিকরা যখন বলবে খোলা রাখা হয়, তখন আরেকটা কর্তৃপক্ষ বলবে আমাদের কেন খোলা রাখা হচ্ছে না। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এটি হয়তো বা দেখা যাবে যে পোশাক শ্রমিকদের পোশাক কারখানাগুলি খোলাই রয়েছে। পোশাক শ্রমিকরা আসবে কিভাবে? সেই জায়গার মধ্যে তো কোনো পরিবহন নেই। এবং সেই জায়গায় এই যে আবদার বিজিএমের পক্ষ থেকে করা হয়, এবং সেটা দেখি কিন্তু সেই আবদারটা কিন্তু কোনো না কোনোভাবে পালিত হয়ে যায়। আপনি কীভাবে দেখেন? না না, আবদারটা তো তখনই আসে যখন সেটা পালিত হয়। আমি আপনার কাছে আবদার করলাম, ভাই এটা আপনি আমাকে দিয়ে দেন, আপনার পাঞ্জাবিটা খুব ভালো লাগতেছে, আমাকে দিয়ে দেন, এটা তো আবদার। আপনি যদি দিয়ে দেন, কালকে আমি আবার চাইবো। আর যদি আজকে আপনি আমাকে না দেন, কালকে আমি চাইবো না তো। এটা তো বেসিক কথা। ওনাদের কোন আবদারটা মেটানো হয় নাই বলেন? ওনাদের কোন আবদারটা মেটানো হয় নাই? এই যে হাতির ঝিলে ওনারা একটা বিল্ডিং করছিলেন, সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায় হয়ে গেছে, তারপর আবদার করছে আরো কিছুদিন সময় দেন। সরকার দিয়েছে, কয় দফা দিয়েছে? 4 দফা দিয়েছে আবদার। এখন আবদার যদি মেটানো হয়, আবদার করবে না কেন? আমাদের এই দর্জি ভাইয়েরা যে কাজটা করতেছেন, ওনারা তো বেসিক্যালি দর্জি, তাই না? এই দর্জি ভাইরা যে কাজগুলো করতেছেন, ওনাদেরকে বাংলা ভাষায় একটা শব্দ আছে না, অর্থ গৃহণু, ওনাদেরকে এই বিশেষণ ছাড়া আর কিছু আমি দেখি না। ওনারা বলতেছেন, দেখেন আমি কয়েকটা গার্মেন্টসের খবর আমি বলতে পারি আপনাকে। গার্মেন্টসে যখন ঢুকানো হয়, তারা কিন্তু বলেছিল যে আমরা এখানে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আসবো, আমাদের এখানে ভেতর খুব সুন্দর পরিবেশ। কিন্তু যখন এগুলো তারা বলেছে, তখন তারা গার্মেন্টস শ্রমিকদের ভেতরে ঢুকানোর সময় হাতে থেকে মোবাইলটা কেড়ে রেখেছে, যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ওয়াই? যদি মোবাইল তারা একটা ছবি তুলে ফেলায়, ওখানকার কর্ম পরিবেশে একটা ছবি বাইরে আসলে পরে তাদের এই সমস্ত ডায়লগ তো আর থাকে না। এই হলো কারণ। আচ্ছা, আপনি আমাকে বলেন, এই যখন কঠোর বিধিনিষেধ জারি করা হলো এপ্রিল মাসে,
এবং যখন তারা খোলা রাখবে বললো, তখন কিন্তু একটা শর্ত ছিল যে গার্মেন্টসগুলো তাদের নিজস্ব বাহনে শ্রমিকদেরকে অফিসে নিয়ে আসবে। গার্মেন্টস মালিকরা কী বললো দেখেন, অসাধারণ একটা তারা যুক্তি দিয়েছে। যুক্তিটা কি, যে আমাদের এখানে যারা কাজ করে তারা সবাই আমাদের ইয়ের থেকে ওয়াকিং ডিস্টেন্সে থাকে। আচ্ছা আপনি আমাকে বলেন রে ভাই, আপনার মাধ্যমে ভাইরাসটা ছড়াবে, এর জন্য কি ওয়াকিং ডিস্টেন্স পর্যাপ্ত নয়? ছড়ানোর জন্য কি 10 মাইল দূরে থাকতে হবে? 10 মাইল দূরে না থাকলে ছড়াবে না। মানে এমনি বেসিক্যালি ওনাদের মধ্যে অনেকেই মূর্খ লোকের সংখ্যা বেশি, তো ওনারা আচরণ তো মূর্খের মধ্যে করেছেন, কথাবার্তা মূর্খের মধ্যে বলেন। কিন্তু ইন্টারেস্টিং হলো, ওটা বলতে পারেন, এটা আমার কোনো আপত্তি নাই। ইন্টারেস্টিং হলো আমাদের মহাজ্ঞানী সরকার এটাকে মেনে নেয়, এবং যখন মেনে নেয় কি যুক্তি দেয় যে গার্মেন্টস শ্রমিকরা তো আক্রান্ত হয় না। আরে ভাই, কে আক্রান্ত হলো না এটা কিন্তু মাপকাঠি না। মাপকাঠি হলো যে উনি কাউকে আক্রান্ত করতে পারেন কিনা। রিক্সাওয়ালাদের বলবেন, রিক্সাওয়ালারা বলে তারা থুতনি নিচে পড়ে, পুলিশের ভয়ে একটা রাখে আর কি, রাখে থুতনি নিচে, বলে দেখেন স্যার আমাদের তো কিছু হয় না, যা হয় বড় লোকের হয় বলতেছে। কিন্তু হ্যাঁ এটা ঠিক, কিন্তু কথাটা একদম মিথ্যা না, ওদের কমই হয়, কারণ ওনাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। বাট ট্র্যাজেডি হলো উনি তো জীবাণুটা বহন করছেন, এবং ওই জীবাণুটা উনি ওনার আরোহীর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। উনার ক্ষমতা আছে প্রতিরোধ করার, বাট সেই আরোহীর তো নাই। এই জিনিসটা গার্মেন্টস মালিকদের বুঝতো, ওনাদের টাকা ছাড়া এই লোকগুলি আর কিছুই চিনে না রে ভাই। দেশ, জাতি, মানুষ মূল্য কি বাঁচলো ওনাদের কিচ্ছু যায় আসে না। উনি হিসাবটা করে, আচ্ছা আপনি সরকার বলতেছে আমার বৈদেশিক মুদ্রা হয় অমুক, এরা আনে। আচ্ছা যে দেশে এত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকে, বিলিয়ন বিলিয়ন ডলার আমার ব্যাংকে থাকে, সেই দেশে সাধারণ মানুষকে ত্রাণের উপর নির্ভর করতে হয় কেন? আপনি আমাকে বলেন, সেই দেশের একজন রিক্সাওয়ালাকে ত্রাণের উপর সরকার তখন কেন বলতে হয় আমি সবাইকে 2,500 টাকা করে দিব? কেন বলতে হয়? ব্যালেন্সটা তো হলো না। আপনার টাকা আছে তো, দেশটা তো একটা ঘরের মতো, ঘরের সিদ্ধকে অনেক টাকা আছে, কিন্তু আমার ঘরের কেউ না খেয়ে থাকে, হিসাবটা কি মিললো? আচ্ছা আপনি 2,500 টাকা দিচ্ছেন, বলছেন আমি এত লাখ লোককে দিচ্ছি, হিসাব দিচ্ছি, কিন্তু এই হিসাবটা খুব ফানি হিসাব, যে 18,05,327 জনকে একদম হিসাব করে দিচ্ছে। ফাইন, আমি একটা ছোট্ট কথা বলি, আপনি এত লোককে দিচ্ছেন তো কাদেরকে দিচ্ছেন? আপনি তো ডিজিটাল দেশ এখন, না আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, তো তাদের তালিকাটা অনলাইনে দিয়ে দেন, আমি দেখি কত লোককে দেওয়া হচ্ছে। টাকাটা তো আমার, জি টাকাটা তো সরকার তো কোনো টাকা নাই, সরকার তো আমার টাকা আপনার টাকাই নেয়। এমনকি যে লোকটা মুটেগিরি করে সে যখন একটা দেশালাই কিনে 1 টাকা দেয়, সেখান থেকেও কিন্তু সে 15 পয়সা সরকারকে দেয়। তা আমার আপনার টাকা সরকার, ওটা সরকারের কাছে আমানত, সে আমানতের টাকা আপনি কাকে দিচ্ছেন প্লিজ আমি কি জানতে চাই। আপনার কাছ থেকে তালিকা আছে, এই 50-60 লাখের লোকের তো ডাটা দিয়ে দেওয়া, কাকে পেয়েছে কোনো বিষয়ই না, কোনো বিষয় না। একটা বাটন টিপবো, লিস্ট চলে আসবে, আমি আমার এলাকায় দেখবো যে কে কে পেলো, এবং আমি আরো দেখতে চাই এই টাকাটা বিতরণের দায়িত্ব কার ছিল। জিনিসটা আমরা একটা কথা বলছিল যে আশিসদা যদি আছে, আসমান ভেঙে জ্যোৎস্না পরে আমার ঘরে জ্যোৎস্না কই। দেশে এত রিজার্ভ, এত টাকা, এত উন্নতি, এত কিছু, কিন্তু জ্যোৎস্না সব আকাশে, আমার ঘরে তো জ্যোৎস্না নাই, আমার ঘরে তো খাবার নাই, আমার ঘরে কেন ত্রাণের উপর নির্ভর করতে? আজকে আমি নিশ্চয়ই বলি আমাদের পোশাক কারখানা যারা মালিক তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু আমরা কি এখনও দেখেছি পোশাক কারখানার কোনো মালিকরা তার 2 মাসের বেতন তার কর্মীকে দিয়ে দিয়েছে কোনো কাজ করা ছাড়া? বাংলাদেশে এখনও প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, ব্যাংক রয়েছে, সকল প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপরেও তো তারা বেতন ভাতা বোনাস সব চালিয়েছে। পোশাক কারখানায় কেন তারা কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা, সেই জায়গাটা কি অবস্থাটা কেন? না, এটি আজকে আমার সঙ্গে একজন বিজেএমের একজন সাবেক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়েছিল এই জায়গায়। তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে আমি ধরেন একটা লোক চাকরি করি, তা আমার যে পার্সোনাল যে স্টাফ আছে, একজন ড্রাইভার থাকে, আমার একজন পিও থাকে, আমি এখন তো মহামারীতে সবারই সংকট হলে যদি চাকরি না থাকে, আমার ড্রাইভারের বেতন আমি কিন্তু 3 মাস দিতে পারবো, তখনই কিন্তু আমি ড্রাইভার নেই। তা আপনার কারখানা আপনি 3 মাস চালাতে পারবেন, সেই সক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে বলে না সেই সক্ষমতা তো আছে। আমি কি তাহলে যখন মহামারী শুরু হলো তখনই কেন আপনারা হাত পাততে শুরু করলেন যে এই 3 মাসের বেতন না দিলে আমি গার্মেন্ট চালাতে পারবো না? তো বলে যে এটা তো বৃহত্তর স্বার্থে। তো আমি বললাম যে বৃহত্তর স্বার্থটা কি? বলে বৃহত্তর স্বার্থ হলো যে আমরা যদি গার্মেন্টসটা বন্ধ করে দিই তাহলে তো বৈদেশিক মুদ্রা আসবে না। তা আমি বললাম বৈদেশিক মুদ্রাটা কে নেয়? এই যে টাকাটা যে আসে বিদেশ থেকে, আপনি যে ব্যবসা করেন, এই টাকাটা কি আমরা নেই না সরকার নেয়?
তো উনি একটু থমকে গেলেন, তো বললেন যে না, ব্যবসা আমরা করি, আমরাই তো পাবো টাকা। তো আমাকে তাহলে সরকার কেন দিবে? অন্য কোনো খাত এই জায়গায় প্রণোদনা চাইলো না প্রথম, আপনারা কেন হাত পাতলেন প্রথম? আমরা বিদেশে গেলে তো দেখি আপনাদের ডাট ফাটের সামনে দাঁড়ানো যায় না, কারণ একটা টাকা একটা বড় অংশ আপনারা বিদেশে রেখে আসেন, এবং সেটাও আপনারা আইন করে নিয়েছেন সরকারকে প্রেসারে ফেলে, চাপে ফেলে, যে একটা বড় অংশ রেখে আসেন, সেখানে আপনারা মার্সিডিজ বেঞ্চ, কমপক্ষে মার্সিডিজ বেঞ্চ আপনারা ওঠেন। মানে এগুলো আসলে তাদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য না, এটা কিন্তু বাস্তবতা। তাদের হয়েছে কি, আসলে অভ্যাস হয়ে গেছে। কামাল ভাই বললেন না যে আবদার করতে করতে এক সময় তো আসলেই আমাদের বৈদেশিক মুদ্রার কারণে বিজেপি উপর, গার্মেন্ট শিল্পের উপর কিছুটা ডিপেন্ড করতে হতো। এখন কিন্তু আপনি দেখেন গার্মেন্ট শিল্প কত বাংলাদেশে, আর অন্য অন্য শিল্প কত। হাতে গুনে আপনি ছোট বড় মিলিয়ে 5,000 6,000-এর বেশি গার্মেন্টস বাংলাদেশে নাই, কিন্তু 25 লাখ শিল্প প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। এই 25 লাখ শিল্প প্রতিষ্ঠান তার মতো চলতে পারতেছে, সে প্রণোদনা ছাড়া চলতে পারতেছে করোনার সময়, সে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এই গার্মেন্টসটা 3 মাস চলতে পারছে না। সে সরকারের কাছ থেকে একটা ইনসেন্টিভ নাই, কিন্তু এক্সপোর্টের উপর থেকে তারা একটা ইনসেন্টিভ, কত সুবিধা, রাইট। কিন্তু এবং তারা কোনো মানুষের পাশে দাঁড়ায় না। এবং এখন পর্যন্ত আপনি দেখেন কোনো গার্মেন্টস মালিক তার এলাকার কোনো মানুষের পাশে দাঁড়িয়েছে কিনা। তার সাথে যদি আপনি ছোট কোনো ফ্যাক্টরি দেখেন, ছোট কোনো কারখানা দেখেন, কোনো রুটির কারখানা দেখেন, সে রুটি দিয়ে হলো পাশের বস্তিতে 500 রুটি দিচ্ছে। মানে সে মানুষের পাশে দাঁড়ানোর একটা মনোবৃত্তি আছে, কিন্তু এদের একটা চাওয়ার মনোবৃত্তি তৈরি হয়েছে। আর চাওয়ার মনোবৃত্তি তৈরি হয়েছে যেটা কামাল ভাই বললেন, যে আবদার করলে পাওয়া যায়, এই যে একটা তাদের মধ্যে জিনিস তৈরি হয়েছে, এই পাওয়া যায় এক ধরনের, কি বলবো এটাকে খুব খারাপ ভাষায় যদি আমি বলি, যে এই মনোবৃত্তিটা কিন্তু আসলে ব্যবসায়িক মনোবৃত্তি না, এক চিন্তা, একটা লুটেরা শ্রেণীর মনোবৃত্তি তাদের তৈরি হয়েছে। তারা লুট করবেন এখান থেকে এবং সরকারের কাছ থেকে, এবং সেটি দিনে দুপুরে সবার চোখের সামনে তারা নিয়ে যাচ্ছেন টাকা। অন্য কেউ পাচ্ছে না, তারা শুরুতে 3 মাসের বেতন নিয়ে গেলেন 5,000 কোটি টাকা। আপনি দেখেন এইবারও কিন্তু তারা সেটি জিম্মি করার চেষ্টা করছেন। এইবারও কিন্তু তারা এই যে যেটি বলছেন যে ঈদের পরে তারা গার্মেন্টস তারা খুলে দিতে চান, সরকার খুলে দিতে চাচ্ছেন না। কারণ এমনিতেই আপনি জানেন যে এই ঈদের পরে কিন্তু এমনিতেই 7 দিন একটা ছুটির আমেজ থাকে, 7 দিন 10 দিন সব গার্মেন্টস এমনিই কিন্তু বন্ধ থাকে, কিন্তু তারা পরদিন থেকে খুলতে চান। তার কারণ তারা আবার টাকা চাওয়ার ফায়দা পথ খুঁজছেন, যে আবার আমাকে 2 মাসের বেতন দেন। এবং সেই পথ তৈরি করার জন্যই কিন্তু সরকারের উপর আবার চাপ তৈরি করছেন। আজকেও তারা একটা বৈঠক করেছেন সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে, কালকেও আমি শুনেছি তাদের একটা বৈঠক আছে, এবং তারা এই চাপ নিতে 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 আবার তারা 2 মাস 3 মাসের একটা প্রণোদনা আবার 5,000 কোটি টাকা বের করে নেওয়ার চেষ্টা করবেন। মানে একটা তো হলো করোনা মহামারী, আর একটা তো হলো আমি দেখি যে গার্মেন্টস মহামারী। মানে করোনা একদিকে টাকা নিয়ে যাচ্ছে সরকারের বা দেশের, আরেকদিকে তারা টাকা নিয়ে যাচ্ছে। এই টাকা কবে ফেরত দিবেন, কিভাবে দিবেন, তার কিন্তু কোনো রোডম্যাপ নেই। আপনি দেখেন 4 লাখ টাকার জন্য আপনি আলোচনা শুরুর আগে বলছিলেন যে 3 লাখ টাকার জন্য একজনকে ধরে নিয়ে গেছে পুলিশ, ব্যাংক ধরে নিয়ে গেছে। এই 5,000 কোটি টাকা যে নিয়ে গেল, এটা কবে ফেরত আসবে, কিভাবে ফেরত আসবে, কোনো রোডম্যাপ কিন্তু নাই। এবং এরপরে আমি খুবই নিশ্চিত এবারে তারা আবার টাকা নিবে, আবার তারা টাকা বাগানোর জন্য এইসব বার্গেনিং শুরু করেছে। এবং তারা বলবে যদি না দাও তাহলে আমি ঈদের পরে ফ্যাক্টরি খুলে দিব, আর যদি ফ্যাক্টরি আমাকে বন্ধ রাখতে হয় 7 দিন 15 দিন, আমাকে 1 মাসের বেতন দিতে হবে, 2 মাসের বেতন দিতে হবে, মানে আবার 5,000 কোটি আমাকে দাও। আমরা একটু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তির দিকে নজর দিতে চাই, এবং সেটা দেখেছি যে গত শুক্রবার এই বিজ্ঞপ্তি তারা প্রদান করেছে। সেখানে দেখানো হয়েছে 1,50,00,000 ডোজ টিকার জন্য 3,000 টাকা করে খরচ করা হয়েছে। নিশ্চয়ই মাসুদ কামাল ভাই আপনি জানেন যে প্রতিটা টিকা 500 থেকে 600 টাকা করে কেনা হয়েছে। এখন বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই 600 টাকার টিকা খরচ 3,000 টাকায় কীভাবে দাঁড়ালো, একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যদি টিকার দাম যা হবে তার থেকে 90% এটার ম্যানেজমেন্ট খরচ হিসাবে দেখাতে হবে। তো সেই হিসাবে বাংলাদেশের টিকার দেওয়া পর্যন্ত টিকার খরচ হওয়ার কথা 1,000 থেকে 1,200 টাকা, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সেখানে 3,000 টাকা বলা হয়েছে। আপনি কীভাবে দেখছেন? এটা হলো জানেন, ঘোষণা দিয়ে দুর্নীতি করা। আপনি দুর্নীতি করবেন, আপনি ঘোষণা দিয়ে করবেন, তোরা পারলে ফিরা, কেউ তো ফিরতে পারবে না। আমি বিস্মিত হয়েছি এই বিজ্ঞাপনটা দেখেন, এই টিকাটা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকাটাকে সবাই সারা দুনিয়ার লোকজন মানে খুশি ছিল এই কারণে যে যখন অক্সফোর্ডের তো একটা গবেষণা ছিল, তাদের শর্তই ছিল যে এই টিকা নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না, মুনাফা করতে পারবে না, এবং তারা সবচেয়ে কম দামে টিকা দিয়েছে। কারণ এটা বৈশ্বিক মহামারী, তখন তাদের মধ্যে মানবিক আচরণগুলো থাকবে, এটাই তো প্রত্যাশিত। অন্যদের মধ্যে ব্যবসা তারা করেনি, চীনের মধ্যে ব্যবসা করেনি, ইউএসএ ফাইজারের মধ্যে ব্যবসা করেনি, তারা এটাকে মানুষের জন্য দিয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট বানানোর পর তারা এটা ভারতে বিক্রি করেছে $3 করে। ভারতের মানুষ সেটাকে 230 রুপির বিনিময়ে পেয়েছে, গভর্নমেন্ট কিনেছে
230 রুপি। আমাদের এখানে প্রথমে এটা আনা হলো $5 করে। এটা নিয়ে কিন্তু আমরা অনেক হইচই করলাম যে ভারত $3 পায়, আমাদের এখানে $5 কেন? জানা গেল মাঝখানে বেক্সিমকো আছে, তারা নাকি আনছে। এটা G2G হয়নি, সরকারের সঙ্গে সরকারের হয়নি, সরকারের সঙ্গে আমাদের সরকারের এত ভালো সম্পর্ক, মাঝখানে বেক্সিমকোকে ঢুকাতে হলো, তা না হলে হলো না। ঠিক আছে, তাও হলো, এটা নিয়ে হইচই হলো। পরে শোনা গেল না $5 না $6, বেক্সিমকো নাকি আরও $1 নিচ্ছি। ভালো কথা, নিয়ে $6 যদি আমি 85 টাকা করে ধরি তাহলে 510 টাকা হয়। 510 টাকা হচ্ছে একটা টিকার দাম। তো এখন এই টিকাটা দিচ্ছে কে? সরকারি লোকজন দিচ্ছে, এবং যে লোকজন দিচ্ছে সরকারের, উনি তো সরকারি এমপ্লয়ি, সে নার্স সরকারি বেতন পাচ্ছে। কিন্তু ইপিআই সিস্টেম তো আমাদের আগে থেকেই আছে, আমাদের সিস্টেম আগে থেকে আছে। আমি হিসাব করে, এখন তারা দাবি করতেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞাপন দিয়ে বলছে যে তারা 1,50,00,000 টিকা তারা কিনেছে, এবং প্রতি টাকা তাদের কিন্তু কেনা শব্দটা আছে, কিন্তু কেনা শব্দ আছে। জি, কাজেই আপনার ওই অন্য অন্য ব্যয় হিসাবে কিন্তু আসে নাই। তারা বলছে কিনেছে প্রতি টিকা 3,000 টাকা দরে। ভাই, এই সৌরজগতের কোথায় অ্যাস্ট্রাজেনেকার টিকা এই দামে বিক্রি হয় আমি জানি না। ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনেছে $2.5 করে, ইউরোপিয়ান ইউনিয়ন। আমার সরকার সেটা কিনেছে 3,000 টাকা করে। স্বাস্থ্য, ওটা কিন্তু কি কেনার কথা আছে, কিন্তু আপনি এখানে ধরতে পারবেন না। ওনারা দাবি করেছে কিনেছে, খরচ হয়েছে। না না, স্পষ্ট কিনেছে। আপনি পড়েন। আচ্ছা, যে খরচ হয়েছে কিনেছে না, খরচে পড়েন না তারা, তারা বলছে কিনেছে। আপনি আবার পড়েন জিনিসটা, আমি আমার কাছে আছে তো জিনিসটা ভাই। এই দেখেন, 1,50,00,000 ডোজ টিকা কেনা হয়েছে, প্রতি ডোজ 3,000 টাকা হিসেবে মোট ব্যয় এত টাকা কেনা হয়েছে। মোট ব্যয় 3,045 কোটি টাকা। তো এইটা তারা তো কিন্তু প্রতিটা টিকা, এখন প্রতিটা টিকায় তারা বাড়তি দেখিয়েছে কত? প্রায় 2500 থেকে 2600 টাকা বা 2500 টাকা হিসাব করলে, আমি হিসাব করে দেখেছি যে প্রায় 2,575 কোটি টাকা জাস্ট বেমালুম নাই হয়ে গেল, ঘোষণা দিয়ে নাই হয়ে গেল। কেউ প্রশ্ন করছে না। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, এটা নিয়ে গত 7 দিনে আমি কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো রিপোর্ট দেখলাম না। কেউ প্রশ্ন করছে না। কারণটা কি? কার টাকা যাচ্ছে? কার টাকা কে খরচ করছে? এই টাকাটা কার? এই টাকার মালিক কে? এটা মালিক জনগণ, মালিক এই টাকাটা। তো জনগণের টাকা আপনি খরচ করতেছেন, ভাই জবাব দিতে হবে। আপনি আর কারো কাছে জবাব না দেন, নিজের বিবেকের কাছে আপনি জবাব দিতে হবে। করোনা তো আপনাকে ধরতে পারে ভাই, সেই করোনা তো আর কোনো রোড ম্যাপ নাই যে আমি ধরতে পারে। আমি তো বদদোয়া দেব, আমার বদদোয়া কোনো কামে লাগবে না হতে পারে। তো আমি কামনা করব, এই টাকা যদি মারা হয়ে থাকে, যদি এই টাকা কেউ মেরে থাকেন, তাহলে তার জন্য করোনায় মৃত্যু হয়, তাহলে সে বুঝবে এই টাকা তাকে বাঁচাতে পারে কিনা। জি, আমি একটু আসি, তো আপনার কাছে আসি। নিশ্চয়ই আলোচনাটা শুনলেন। এই আলোচনা নিয়ে যেতে আমরা এই বিজ্ঞাপন নিয়েই কথা বলছি। সেই বিজ্ঞাপনে আরেকটা জায়গায় বলা আছে যে এই করোনা রোগীর চিকিৎসায় 2,000 কোটি টাকা অক্সিজেন লাইন ব্যয় করা হয়েছে, বিভিন্ন রকম হিসাব দিয়েছে। তারা সেখানে বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের কোথাও অক্সিজেনের অভাবে কেউ মারা যায় নাই, এবং তারা বলছেন যে সকলকে বিষয়টা ভালোভাবে ভাবা দরকার যে অক্সিজেনের বাংলাদেশে কোনো অভাব নাই, অক্সিজেনের কোনোভাবে বাংলাদেশে মারা যায় না। আমি ওই বিজ্ঞাপনের সূত্র ধরে আপনাকে বলছি, আপনি কি মনে করেন? না, প্রথমত হলো যে বিজ্ঞাপনটা কেন দিল এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। সরকার না, দুর্নীতি যখন হয় তখন কিন্তু একটু চুপিসারে হয়, বা অনিয়ম যখন হয়। আমি দেখলাম এটা কি একেবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা করতে চাইলো কি না। মানে এই যে যেটা কামাল ভাই বললেন যে একটা টিকার দাম, আমি যতদূর জানি একটা অ্যাস্ট্রাজেনেকার টিকার $4 দাম। এর মধ্যে কথা ছিল, এবং ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা কিন্তু খুব মজার চুক্তি, ভালো চুক্তি ছিল, বাংলাদেশের পক্ষে চুক্তি ছিল যে $4 হবে হাইয়েস্ট দাম একটা টিকার, এবং যদি ভারত যে দামে পাবে সেই দামে বাংলাদেশ পাবে। যদি ভারত বেশি দামে কিনে $4 চেয়ে, তাহলে বাংলাদেশ $4 পাবে। কিন্তু যদি কমে কিনে তাহলে কিন্তু কমে পাবে। এবং বাংলাদেশ কিন্তু এই টিকাটা পেয়েছে $3.25 পার টিকা, এবং এরপরে তাদের 0.80 আবার কমিশন পেয়েছে যারা এনেছে টিকাটি। তার মানে আপনি ধরেন যে 3.25 আর $4, এবারে $4 মানে 4 8 32,
বা 350-400 টাকা, বা আপনি যেটি বললেন যে হিসাব যে খরচ আরও একটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে আরও 80% 90%, তো 500-1000 টাকা হতে পারে। এবং এই টিকাটা যারা আমদানি করেছে এনে দিয়েছে বেক্সিমকো, তারা কিন্তু এই টিকাটা আপনাকে এনে দেওয়া থেকে শুরু করে জেলা পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফলে ক্যারিং এর এই জায়গায় কিন্তু সরকারের কোনো পয়সা খরচ হয় নাই, তারা নিজস্ব পরিবহনে সে পৌঁছে দিয়েছে। ফলে আপনি খরচটা করলেন কোথায়? আর সেই প্রশ্নের জবাব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু যেহেতু আপনি একবার দিয়েছেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, এই ব্যাখ্যা কিন্তু আপনাকে দিতে হবে এবং জনগণকে এটি জানাতে হবে যে বাকি 2000 টাকা, আমি 2000 টাকাই হিসাব করি, 1000 টাকা আমি মেনে নিলাম, কিন্তু বাকি 2000 টাকার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। সরকার বলছে যে এটি বিনামূল্যে সবাইকে দিচ্ছে, তার মানে এটি সরকার কার টাকা দিচ্ছে? পাবলিক মানি, আমার আপনার টাকাই তো আমাদের আপনাকে দিচ্ছে। হয়তো আমার প্রতিবেশী পাচ্ছে, আপনার প্রতিবেশী পাচ্ছে, সে হয়তো ট্যাক্স দিচ্ছে না, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সে করের আওতায় সে আছে, সে তার টাকাই সে টিকা পাচ্ছে। কিন্তু আপনি এই যে তার টাকা 1000 টাকার টিকা আপনি তাকে 3000 টাকায় তার শরীরে পুশ করলেন, এটার জবাব আপনাকে দিতে হবে। এবং এইটা আমি কামাল ভাই খেপে গিয়ে অভিশাপ দিলেন যে তার যেন করোনায় মৃত্যু হয়। করোনায় মৃত্যু তার না হোক, বা আমি চাই না একজনের মৃত্যু হোক, মানে কোনো শত্রুরা প্রতীকী অর্থে দিয়েছে, কিন্তু এটা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠেছে এবং গণমাধ্যমেই কিন্তু প্রথমেই খবরটা আশিসদা নিশ্চয়ই বাংলাদেশে কিন্তু সংসদের অনেক ক্ষমতা এবং সংসদের নেতৃত্বে এবং ভোটের জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হওয়ার কিন্তু সক্ষমতা সরকারের রয়েছে। এটাতে তো দেখা যাবে যে একটা ইন্ডিমিউনিটি বিল হয়ে গেল, যে করোনার চিকিৎসায় যত খরচ গিয়েছে, যত টিকা দেওয়া হয়েছে, এটা নিয়ে আর কোনো রকম বিদ্যুতে যেরকম ইন্ডিমিউনিটি বিল পাস করেছে ইন্ডিমিউনিটি, এটা তো একসময় ইন্ডিমিউনিটি হয়ে যেতে পারে না। ইন্ডিমিউনিটি আপনার বিজ্ঞাপন দিয়েই তারা ইন্ডিমিউনিটি পেয়ে যাবে, সেটি বোধহয় ভাবার কোনো কারণ নাই। না, এখন সংসদে পাস করিয়ে নিয়ে তো আপনি যে কিছুই করতে পারেন। সংসদে আপনি ইন্ডিমিউনিটি করে একসময় তো বঙ্গবন্ধু হত্যার বিচারও আটকে রাখা হয়েছিল, তো এটা তো আর বেশি টাকার উপর দিয়ে যাবে। মানে একটা হত্যার বিচার, সেটা বঙ্গবন্ধু হত্যার বিচারই হোক, আমার হত্যার বিচারই হোক, যে কোনো হত্যার বিচারই হোক, যদি সেটি সংসদ সেটিকে অনুমোদন দিতে পারে, তো সংসদ তো এই ধরনের আরেকটি অনুমোদন দেওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। বিদ্যুতের ক্ষেত্রে দিয়েছে, বিদ্যুতের ক্ষেত্রেও দিয়েছে। এবং আপনি দেখবেন যে একটা সময় আমরা কেউ জানবো না, এবং সংসদে দেখবেন যে এইসব বিষয় কিন্তু খুব আলোচনা হয় না। সংসদে যত আলোচনা হয় কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে বেশি আলোচনা, যেটার মধ্যে মানুষের কোনো স্বার্থ জড়িত থাকে না। এই যে এইসব জিনিস পাস হয়ে যাবে, কেউ টেরও পাবে না। 1 মিনিট 1.5 মিনিটে দেখবেন যে একটা বিল পাস হইতে সময় লাগে 1.5 থেকে 2 মিনিট, কারণ এমপিরাও কিন্তু ইন্টারেস্ট পায় না যে ওই বিল নিয়ে আলোচনা করতে, যেটি তাদের মূল কাজ, আইন পাস করাটা মূল কাজ, কিন্তু ওই জায়গায় তাদের কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ না ভোট বলে তারা মোটামুটি দায় সেরে চলে যায়, কিন্তু তাদের ইন্টারেস্ট হলো পলিটিক্যাল বক্তৃতায়, এবং সঙ্গে যুক্ত হয় কিছুটা নিজের এলাকার কিছু বক্তৃতায়, যাতে সে নেক্সট টাইমে সে এলাকায় যে বলতে পারে, হোক বা না হোক, তিনি যে বলেছেন যে গলার মধ্যে প্লে কার্ড ঝুঁকে বলো না, ত্রাণ চাই না বাদ চাই, এলাকাকে তো বলতে পারবে, যে ওইটা বলতে পারবে। এবং আমাদের দুর্ভাগ্য আসলে যে পার্লামেন্টে মানুষের ইস্যু নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এটি শুধু এই পার্লামেন্টের কথা আমি বলছি না, আমি গত 20-25 বছর আসলে পার্লামেন্ট কাভার করে কিন্তু আমি দেখেছি যে মানুষের কথা নিয়ে পার্লামেন্টে কিন্তু খুব কম আলোচনা হয়। এবং যেটা সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা, আপনি দেখেন বাজেট নিয়ে সংসদে 40 ঘন্টা 50 ঘন্টা 60 ঘন্টা আলোচনা হয় আমরা দেখি হিসাবে, কিন্তু আসলে বাজেট নিয়ে আলোচনা হয় কতটুকু? আধা ঘন্টা 1 ঘন্টাও আলোচনা হয় না বাজেট নিয়ে, আসল বাজেট নিয়ে আলোচনা। আপনি দেখেন যে একেবারে সেট মেনু, কিন্তু শেষে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী যেটি বলবেন, অর্থমন্ত্রী সেটুকুই শুনবেন এবং বাজেটে সেটুকুই সংশোধন হবে। আর এমপিরাও বুঝে গেছেন যে বলে কোনো লাভ নেই, সেও বলবেন না, এবং বাজেট কেউ পড়েও আসেন না। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কি দিলেন, অধিকাংশ সংসদ সদস্য তারা নিজেরাও জানেন না। যদি ব্যবসায়ী, হ্যাঁ এখন আবার একটা সুবিধা হয়েছে যে অনেক ব্যবসায়ী আবার পার্লামেন্টের মেম্বার হয়েছে, তারা তাদের পার্টটুকু জানে, এবং আগে থেকেই তাদের পার্টটুকু কিভাবে সংশোধন করলে তার জন্য লাভ হয়, এজন্য তিনি কিন্তু খুব বুদ্ধিমান। তিনি কিন্তু বাজেটে এটা নিয়ে সংসদে আলোচনা করেন না, তিনি কিন্তু কাজটা আগেই করে ফেলেন। বাজেট সংসদে প্লেস হওয়ার আগেই আমরা দেখি যে বাজেট প্লেস হওয়ার পরে এটা নিয়ে হইচই, আন্দোলন, স্টেটমেন্ট শুরু হয়। আসলে কিন্তু যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু আগেই কাজটা তার সেক্টরটাকে সে মানে বাজেটের করমুক্ত বা যে কোনো আওতামুক্ত করে বাজেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসে, এবং খুব একটা পরিবর্তন কিন্তু আর হয় না, একটু 0.5 বা এরকম এদিক সেদিক হয়। প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, তার যদি কোনো দিক নির্দেশনা থাকে সে অনুযায়ী কোনো পরিবর্তন হয়, এবং সেটি সাধারণত যেটি হয় যে সরকারই থাকুক, সেটি হলো যে পপুলার কিছু ইস্যু হয়তো থাকে, প্রধানমন্ত্রী সেই পপুলার ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেন এবং বাজেটে টেনে ধরার চেষ্টা করেন, এবং অর্থমন্ত্রী সেটি
সায় দিয়ে দেন। কিন্তু এই যে আপনি করের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, যেগুলো ধরার কথা সংসদে, সেই জিনিসগুলো কিন্তু, এবং সংসদের পার্লামেন্টের যে কমিটিগুলি আছে আমাদের, যে ইফেক্টিভলি যে বিষয়গুলো ধরার কথা, সেটি কিন্তু আমরা ধরতে দেখি না। যেটা কিন্তু আমরা আসলে কিছুটা শুরু হয়েছিল 91-এর পার্লামেন্টের সময়, যখন সংসদীয় কমিটিগুলো কিছু কিছু কাজ শুরু করেছিল, কিন্তু তখন আবার একটা অসুবিধাও ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, তখন পার্লামেন্টারি কমিটির আবার চিফ ছিল মন্ত্রীরা, সে কারণে একটা সংকট তৈরি হয়েছিল, কারণ চিফ এক্সিকিউটিভও মন্ত্রী, আবার কমিটির চেয়ারম্যানও মন্ত্রী। এরপরে 96-এর পার্লামেন্টে কিন্তু আবার সেটি চেঞ্জ করে একজন সংসদ সদস্যকে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি প্রদান করা হলো। এরপর থেকে কিন্তু আমরা দুইটা পার্লামেন্ট অন্তত পরপর দেখেছি, 96-এর পার্লামেন্ট, 2001-এর পার্লামেন্ট, এই দুইটা পার্লামেন্টে কিন্তু কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। সংসদীয় কমিটিতে আপনার নিশ্চয়ই মনে আছে জবাবদিহিতা, এই যে আপনি সিএনজি, বেবি ট্যাক্সি নিয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেক কেনাকাটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে, এবং মানুষ জানতে পেরেছে। তারপর থেকে কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। আবার এখন ডাকলেও যায় না। আপনার সংসদীয় কমিটি যদি কাউকে ডাকে, তাহলে সে কিন্তু সেখানে যায়ও না ঠিক মতো, কারণ জানে যে এটা একটা অর্থহীন জায়গা, সে গেলেও কিছু করতে পারবে না, তার জন্য না গেলেও কিছু করতে পারবে না। ফলে এক ধরনের অনাস্থা, এক ধরনের মানুষের হতাশাও তৈরি হয়েছে পার্লামেন্টারি কমিটি নিয়ে। যে আশাটা আসলে শুরু হয়েছিল, আমি বলি 91-এ এরশাদের পতনের পর থেকে যে আশাটা আসলে শুরু হয়েছিল সংসদীয় গণতন্ত্র নিয়ে, সেই আশার জায়গাটা আমরা থাকতে পারিনি। আমরা একটু অনলাইনে যুক্ত করে নিতে চাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপিকে। আমরা একটু আলোচনায় আসি। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা শেষের দিকে একটু আসবো, আমাদের এমপি সাহেব, এমপি মহোদয় আছেন। আমরা সংসদে দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা খুব আলোচনা হচ্ছিল, এবং সেই পদত্যাগের পরিপ্রেক্ষিতে সংসদ উত্তপ্ত ছিল। তো গত কয়েকদিনের আমরা গণমাধ্যমে প্রকাশিত একটা সংবাদে দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়রা খাতুন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ভাগনা তিনি ইলেকট্রিক লাইট সরবরাহ করেছেন, এবং সেখানে বলা হয়েছে সরবরাহকৃত মালামালের মধ্যে 15 ওয়াট বাথরুমের লাইটের দাম ধরা হয়েছে 3,843 কোটি টাকা, এবং প্রতিটার দাম ধরা হয়েছে 400 থেকে 500 টাকা বাজার দাম, কিন্তু দাম ধরা হয়েছে 3,000 থেকে 3,500 টাকা দাম ধরা হয়েছে। এবং এটা হচ্ছে কি 15 ওয়াট লাইটের দাম। এবং পরবর্তী আরেকটি লাইটে স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। পরবর্তী আরেকটি লাইটের কথা বলা হয়েছে 700 থেকে 800 টাকা দাম, তার দাম ধরা হয়েছে 3,000 টাকা থেকে 3,500 টাকা। সব ক্ষেত্রে 400-500-600 টাকার যে লাইটের দাম, সেখানে 3 থেকে 3,500 টাকা লাইট ধরা হয়েছে। এছাড়া অনেক অভিযোগ রয়েছে। 24 ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম সেখানে সাপ্লাই দেওয়া হয়েছে। বিডিথাই কসমো লিমিটেড নামে যে প্রতিষ্ঠানটি, সেটি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর ভাগনা। তো জাতীয় পার্টির সম্মানিত এমপি মহোদয় এখানে আছেন, তারা খুব হইচই করেছেন তার পদত্যাগের জন্য। জানেন না তাদের অবস্থান এখন কী অবস্থানে রয়েছে, কিন্তু আপনি কীভাবে দেখেন? এগুলো তো অভিযোগ না, এগুলো তো অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ, প্রমাণ করবে কে? প্রমাণ তো হোক আগে। বাংলাদেশে কখনো প্রমাণ হয়েছে যে কোনো মন্ত্রী ভাগ্না, ভাইস্তা, ছেলে, মেয়ে, মেয়ের জামাই, ছেলের বন্ধু, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি হয়েছে, প্রমাণ হয়েছে? এগুলো সব অভিযোগ তো, এগুলো দুষ্ট লোকরা করছে। পত্রিকা আসছে, এটা পত্রিকা পচা পত্রিকা, এই পত্রিকা ঠিক না। স্বাস্থ্যমন্ত্রী আছে, মন্ত্রী, একজন লোক দেশের মন্ত্রী, এই করোনাকালীন সময়ে, আমাদের এত বিপদের সময় আমরা যার মুখের দিকে তাকিয়ে থাকি, সেই লোক কত পবিত্র লোক না, তার ভাগ্না অপকর্ম করতে পারে? আপনি কিভাবে বিশ্বাস করেন? আমি তো বিশ্বাস করি না। উনি বরং ওনার ভাগ্নাকে দিয়ে দেশের মানুষের উপকারের জন্য কিছু কাজকর্ম করতেছেন। আমাদের দেশের কিছু দুষ্ট লোক এটা সহ্য করতে পারতেছে না, কাজেই এই অভিযোগগুলি করে। আর আমরা আপনারা এটা বুঝি না, এটা নিয়ে আলোচনা করে মাঠ গরম করি। ঘটনা সত্য নয়, আমি একেবারে আপনাকে লিখে দিতে পারি, প্রমাণ হবে। এই প্রত্যেকটা অভিযোগ ভুল অভিযোগ, ভুল প্রমাণিত হবে। এবং স্বাস্থ্যমন্ত্রীর আসন আরও দৃঢ় হবে। জাতীয় পার্টি ওনারা প্রতিবাদ করুন, পদত্যাগ চাইলে কি না চাইলে কি। আচ্ছা, বিরোধী দলের পদত্যাগে বিরোধী দল থেকে দাবি করা হয়েছে, সেই দাবিরকে মেনে সম্মান জানিয়ে বাংলাদেশে কোনো মন্ত্রী পদত্যাগ হয় নাকি? আপনি কোন জগতে আছেন রে ভাই? সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর কোনো ব্যাখ্যাও কিন্তু পাওয়া যায়নি। ব্যাখ্যা দিবেন কেন? যে ওনার বিরুদ্ধে কত লোক কত অভিযোগ করে, সবগুলো ব্যাখ্যা দিতে হবে নাকি? উনি কত বড় জাতীয় দায়িত্বপূর্ণ কাজ করতেছেন, এখন মানুষের করোনাই নেই, উনি টেনশনে আছেন। তো উনি তো এই সমস্ত ব্যাখ্যা দেওয়ার সময় আছে নাকি? যদি ঘটনা সঠিক হয়ে থাকে তাহলে কি হবে? সঠিক হবেই তো না। যে ঘটনা সঠিক হবে না, সেই ঘটনা নিয়ে কি হবে? আপনার হাইপোথেটিক্যাল কথা বলতে হবে না ভাই। দেখি আশিস কি বলে। না, সঠিক অভিযোগ যেহেতু উঠেছে, মন্ত্রীকে জবাব দিতে হবে। কামাল ভাই হতাশ হয়েই বলছেন যে সাধারণত হয় না, কিন্তু এই করোনার সময় সত্যি সত্যি যদি বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠান, সায়রা খাতুনের নামে প্রতিষ্ঠান,
ডেফিনেটলি সেটি তো আরেকটা সেনসিটিভ জায়গা, যদি সেই অর্থও বলি যে সরকার প্রধান, ওটা তো আরেকটা সেফগার্ড। হ্যাঁ, পরে বলবে বঙ্গবন্ধু মায়ের নামে একটা প্রতিষ্ঠান করেছি, সেটাও তাদের সহ্য হচ্ছে না, ঝামেলা পড়ে যাবেন। না, প্রতিষ্ঠান তো হয়েছে, কিন্তু আপনি 300 টাকার জিনিস যখন 2500 টাকা হবে তখন এই টাকার অঙ্কটা আলোচনাই হবে না। তো আলোচনা হবে কি, ওনার মায়ের নামে একটা প্রতিষ্ঠান করেছে মানুষের উপকারের জন্য, সেটাও আমাদের অন্য লোকে এই সমস্ত সহ্য হচ্ছে না। না, কিন্তু এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে থেকেই উচিত তার জবাব দেওয়া, তার ক্লারিফাই করা। কামাল ভাই যেটা বলছিলেন, যদি সেটিও যদি তিনি স্টেটমেন্ট দেন যে না, সে 300 টাকা না, তিনি 3000 টাকা দামের লাইট লাগিয়েছেন, সেটাও তার বলা উচিত। মানে সেটাও যদি উনি বলতে চান, সেটাও তার বলা উচিত, কিন্তু তার বলতে হবে। উনি যদি না বলেন তাহলে কিন্তু মানুষ মনে করবে তিনি 300 টাকাটা লাগিয়ে 3000 টাকা নিয়ে গেছেন এবং তার ভাগ্নে তার পক্ষে ব্যবসাটা করছেন, এটা কিন্তু মানুষ মনে করবে। কারণ তিনি না থাকলে তার ভাগ্নে কাজটা পেতেন না, এবং অন বিহাফ অফ মিনিস্টার ভাগ্নে সেই কাজটা করেছেন এবং ব্যবসাটা করছেন, মুনাফাটা লুটে নিয়ে গেছেন, দেশের টাকা লুটে নিয়ে গেছেন, সেটি কিন্তু মনে করবে। অতএব স্বাস্থ্যমন্ত্রীকে এখানে ব্যাখ্যা দিতে হবে। এবং শামীম হায়দার পাটোয়ারি আমাদের সঙ্গে যুক্ত আছেন, এটি কিন্তু পার্লামেন্টে যেহেতু তাদের বলার সুযোগ আছে, হোক বা না হোক, কিছু বিচার হোক বা না হোক, পদত্যাগ করুক বা না করুক, অন্তত জনগণের জন্য, জনগণের স্বার্থে তাদের কিন্তু এগুলো নোটিশ করতে হবে। নোটিশ অন্তত তারা করুক। আমি মনে করি যে পদত্যাগ তারা চেয়েছেন, পদত্যাগ চাইলেই পদত্যাগ হয় না, যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে একটা দাবি কিন্তু উত্থাপন করতে পারে। আমরা বেশের সাময়িক পাটারি শুনছিলেন দুজন সিনিয়র সাংবাদিকের আলোচনা। আমরা স্বাস্থ্যমন্ত্রীর ভাগনার যে সরবরাহকারী হিসাবে একটি হাসপাতালে বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত তার লাইট দুর্নীতির কথা শুনছিলাম, এবং আমরা দেখেছি আপনাদের একজন খুব গুরুত্বপূর্ণ পার্লামেন্ট মেম্বার জনাব চুন্নু, তিনি কিন্তু সাবেক মন্ত্রী, তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এখন আপনারা কি সেই অবস্থানে আছেন, বা এই যে স্বাস্থ্যমন্ত্রী নিয়ে নানা রকমভাবে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এই সার্বিক অবস্থায় আপনারা কীভাবে কী দেখছেন? আপনি যেহেতু সংসদে আলোচনা করেন, ভবিষ্যতে আলোচনাটা আপনার কীভাবে হবে সংসদে? জি, ধন্যবাদ। এই পার্লামেন্টারি প্র্যাকটিসের বা কনস্টিটিউশনাল ল প্র্যাকটিসের দুটি ধারা আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ধারা আর একটা হচ্ছে বাস্তবতার ধারা। যেটা আমাদের একজন সমালোচক বললেন, বাস্তবতার নিরিখে 90s পরে 91 থেকে আজ পর্যন্ত বিরোধী দলের কোনো বক্তব্যের ভিত্তিতে কোনো মন্ত্রীর পদত্যাগ হয়নি, এটা বাস্তবতা। বাট অন দ্য আদার হ্যান্ড, যেটা আবার আরেকজন বললেন যে আমরা কথা বলছি অন রেকর্ড, পরের দিন সেটা মিডিয়াতে শোনানো হচ্ছে, সমস্ত টিভিতে আমাদের বক্তব্যের কাটপিস দেখা হচ্ছে, নির্লজ্জ শব্দটা ব্যবহার হয়েছে, পদত্যাগ করা হোক, ওনাকে সরিয়ে অমুক লোককে দেওয়া হোক, এই সমস্ত বিষয়ে খোলামেলা ডিটেলস সংসদে গুটি কয়েক বিরোধী দলের সদস্য আমরা যারা আছি, আমাদের পক্ষে যতটুকু মানে ওয়াইডেন করা সম্ভব আমরা জনস্বার্থে, দেশের স্বার্থে এটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাড়িয়ে দিয়েছি। নাও কাম টু থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আন্ডার দ্য ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ পার্লামেন্ট, যেটা আমাদের দেশে, all cabinet ministers including the prime ministers collectively and individually responsible before the parliament, এবং যদি পার্লামেন্ট তাদের প্রতি অনাস্থা হয়, পার্লামেন্টে তারা সঠিক জবাব দিতে না পারেন, জবাবটা স্যাটিসফ্যাক্টরি না হয়, দেয়ার ইজ এ লং স্ট্যান্ডিং কাস্টম। ইংল্যান্ডে ছিল, এখন কমে গেছে, ইন্ডিয়াতে তো অবশ্যই ছিল। রেল অ্যাক্সিডেন্ট হলে লাল বাহাদুর শাস্ত্রী প্রথম উনি পদত্যাগ করলেন। ইংল্যান্ডে একজন মন্ত্রী একটা মন্তব্য করেছিল যে ডিমের মধ্যে সলমিনিয়া থাকতে পারে, এই মন্তব্যের পরে 3 দিন ধরে পোল্ট্রি শিল্পে ধস নামে, 4 দিনের দিন উনি ওনার মন্তব্যের জন্য নিজে থেকেই পদত্যাগ করেন। পার্লামেন্টারি প্র্যাকটিসে নিজে থেকে পদত্যাগ করার একটা অসাধারণ রেওয়াজ ভারতে ছিল, ইংল্যান্ডেও আছে, পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশে আজ পর্যন্ত এটা ঘটেনি। কিন্তু সেইখানে কি রোলটা প্লে করতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি প্র্যাকটিক্যালি বাংলাদেশের বাস্তবতা সাংবিধানিকভাবে, আমি বেআইনি বলছি না, সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি, তারপরে প্রাইম মিনিস্টার, সংসদের নেতা, সরকারি দলের নেতা, ক্যাবিনেটের নেতা, এই 5-6টা ক্ষমতা বাংলাদেশে একটা চেয়ারে আছে বাস্তবতার নিরিখে, এবং তিনি তার ক্যাবিনেট ফর্ম করেন, এটা তার অ্যাবসলিউট প্রিভিলেজ। মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাবসলিউট প্রিভিলেজ ক্যাবিনেট ফর্ম করা, রিশেপ করা, রিফর্মুলেট করা। ওনাকে উপলব্ধি করতে হবে সংসদ কি চাচ্ছে, ওনাকে উপলব্ধি করতে হবে জনগণ কি চাচ্ছে। প্রতি মিড টার্মেই পৃথিবীর সব দেশে ক্যাবিনেট কিছুটা সাফেল হয়, ইন্ডিয়াতে হয়ে গেল। ইন্ডিয়াতে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি তো ইন্ডিয়াতে কোভিডের আগে ম্যাসিভ মানে ভালো কাজ করেছেন, কিন্তু উনি কিন্তু কোভিডের দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হলো বা ওনাকে সরিয়ে দেওয়া হলো, অত্যন্ত পাওয়ারফুল লিডার। তো সেক্ষেত্রে তো ইন্ডিয়া কোনো হেজিটেট করছে না। এখন আর্টিকেল 54 সাব আর্টিকেল 3 or সাব আর্টিকেল 4 অনুযায়ী দ্য ক্যাবিনেট উইল বি কালেক্টিভলি রেসপন্সিবল বিফোর দ্য পার্লামেন্ট। কিভাবে হবে? প্রশ্নের মাধ্যমে, লিখিত প্রশ্ন, মৌখিক প্রশ্ন, 71 বিধির মাধ্যমে, পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, এবং সর্বোপরি অবশ্যই মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে আমরা যখন পদত্যাগ যেতে পারি, অথবা মোশন অফ নো কনফিডেন্সের মাধ্যমে। প্র্যাকটিক্যালি প্রবলেম,
ওয়েন এ পার্টি হ্যাভ এ ব্রুট মেজরিটি, তখন এই সমস্ত প্রসিডিউরকে তিনি এক চাইলে ওভাররুল করে ফেলতে পারেন, নালিফাই করে ফেলতে পারেন। আপনি 151 থাকলে আপনার 149কে কমপ্লিটলি বাইপাস করা আমাদের সংবিধানে মধ্যেই শতসিদ্ধ। কিন্তু যেটা ছিল 800 বছরের প্র্যাকটিস ইংল্যান্ডের, যে আপনার মাইনরিটির ভিউও শোনা হবে, মাইনরিটির একটা শ্যাডো পার্লামেন্ট থাকবে, মাইনরিটি একটা, দেখুন এই কোভিড পিরিয়ডেও স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সংগঠিত স্ট্যান্ডিং কমিটি কিন্তু মাত্র 2 বা 3টে মিটিং করেছে গত 16 মাসে। এই প্যান্ডামিক সিচুয়েশনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন হেলথ তাদের মাসে 3-4টা করে মিটিং করা উচিত ছিল আমি মনে করি ব্যক্তিগতভাবে, কিন্তু করেছে মাত্র 3টা। এবং অন্যান্য যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি আছে তারাও মন্ত্রণালয়কে বাইন্ডিং করতে পারছে না। ইটস বিকামিং অ্যান আপিল ফ্রম সিজার টু সিজার। একই দলের লোক মন্ত্রী হচ্ছে, দলের একজন সাবেক সিনিয়র মন্ত্রী অথবা দলের একজন জুনিয়র বাট প্রমিজিং একজন ব্যক্তিকে কমিটির সভাপতি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং মন্ত্রী এবং কমিটির সভাপতি, এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে ঢুকে ট্রান্সপারেন্সি অথবা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হচ্ছে না। বাট পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির রেকমেন্ডেশন ইজ বাইন্ডিং। পার্লামেন্টের স্ট্যান্ডিং সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির যে প্রসঙ্গ বিভিন্ন গণমাধ্যমে আসছে, আপনি একজন বিরোধী দলের গুরুত্বপূর্ণ মেধাবী এমপি হিসাবে আপনি কিভাবে দেখেন, যদি একেবারে সংক্ষেপে বলেন এই দুর্নীতি? না, এটা তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী রুহুল আমিন সাহেবই বলছেন যে আমার সময়ও সিন্ডিকেট ছিল, আমার আগেও ছিল, আমার পরেও আছে। আর এটা নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলার কিছু নেই, এটা শতসিদ্ধ। যেটা অনেকে বললেন প্রমাণ, কিছু কিছু জিনিস আমরা লতে বলি ইউনিভার্সাল ট্রুথ, যেটা প্রমাণ করতে কোনো এভিডেন্স লাগবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি আছে, এটা এখন এতবার এস্টাবলিশ হয়ে গেছে, এটা প্রমাণ করারও দরকার নেই। এখন এটার জন্য রিফর্মটা দরকার। এই রিফর্মটা কেন হচ্ছে না, এখানেই আমাদের সাংবিধানিক বা পার্লামেন্টের একটা ফেইলিওর শো হচ্ছে, যে গুরুত্বপূর্ণ ইস্যুতে গুরুত্বপূর্ণভাবে অনেকগুলো এমপি কথা বলার পরও সেখানে পরিবর্তন হচ্ছে না। এই জিনিসটা আমি সংসদেও বলেছিলাম যে আমরা 182 জন এমপি সিগারেটের একটা বিষয়ের উপরে আমরা দিয়েছিলাম, এটা কার্যকর হয়নি। আমরা 153 জন এমপি একটা ল রিফর্মের ব্যাপারে ইনফরমালি আমরা স্বাস্থ্যমন্ত্রী দিয়েছিলাম, কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তার মানে কি, একটা পরিবর্তন করতে আসলে কতজন এমপি লাগবে? দেয়ার ওয়াজ এ টাইম একজন দুজন সিভিল সোসাইটির সাথে কানেক্টেড এমপি যে কোনো রিফর্ম প্রপোজাল দিলে এটা গ্রহণ করা হতো। সংসদকে বা সরকারি দলকে মেজরিটি আছে এই উপলব্ধি থেকে বের হয়ে আসতে হবে। এটা মেজরিটির দাপট দেখানোর সময় না, এটা মেজরিটি মাইনরিটি বহুত্ববাদের সময়। মাল্টিপার্টি ইনফরমালি একটা মাল্টিপার্টি সিস্টেমের মাধ্যমে দেশ এখন চালাতে হবে। এই সরকার বা এই আওয়ামী লীগ সরকার একা দেশ চালাতে পারবে না। দ্য ক্রাইসিস ইজ বিয়ন্ড ওয়ান পার্টি, দ্য ক্রাইসিস ইজ বিয়ন্ড ওয়ান নেশন। কোনোভাবেই আমি উপলব্ধি করছি এটা সম্ভব না। আমরা টিকার ক্ষেত্রে তো দেখেছি, পৃথিবীর মধ্যে লোয়েস্ট দেশের মধ্যে আমরা এখনো আছি। আমাদের 3% থেকে 4% টিকা করতে এখনো মাসখানেক সময় লাগবে, যেখানে পৃথিবীর অনেক দেশ 80% করে ফেলেছে, এবং প্রতিদিনই আমাদের ডেথ টোল বাড়ছে। আমরা লকডাউন, হার্শ লকডাউন এফোর্ড করতে পারবো না, কিন্তু আমরা আবার ইনসেন্টিভও দিচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা কমপ্লিট বিজেরা সিচুয়েশনের মধ্যে আছি। এই বিজেরা সিচুয়েশনে একটি দলের মতামত বা এক ব্যক্তির মতামত বা গুটি কয়েক লোকের মতামতের ভিত্তিতে দেশ চালালে দেশ ভুল করবে, রাজনীতি ভুল করবে, সাফারার হবে দেশের জনগণ ম্যাসিভলি। জি, নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো, আপনি আমাদের সাথে থাকবেন। আমি মাসুদ কামাল ভাই, এক ব্যক্তি গুটি কয়েক লোকের সিদ্ধান্ত এবং এখন এক দলের যে সিদ্ধান্ত সেটা না হয়ে একটা ঐক্যের কথা হয়তো বা বলার চেষ্টা করছে। সে অবস্থার প্রেক্ষাপটে টিকা নিয়ে সমালোচনা করলেন, স্বাস্থ্যমন্ত্রী সমালোচনা করলেন, এবং সব জায়গায় তিনি মনে করলেন যে আসলে সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যেটি বলেন অনেক জায়গায় তারা অনেক কিছু প্রোটেস্ট করেছেন, কোথাও কিন্তু কোনো কার্যকর হয়নি। আপনি কিভাবে নেবেন? দেখেন, একটা জাতীয় সংকট যখন আসে তখন সবার একসঙ্গেই চলতে পারবে, এটি আমাদের প্রত্যাশা। বিশেষ করে রাজনৈতিক দলগুলো একসঙ্গে চলবে, এটি সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা। বাট আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তা বলে না। আমাদের এখানে আওয়ামী লীগ কিছু বললে বিএনপি তার বিরোধিতা করবে, না বুঝিয়ে করবে। আওয়ামী লীগ বলছে অত বিরোধিতা করো। আওয়ামী লীগ যদি কালকে আপনার লকডাউন দেয়, বিএনপিকে লকডাউন দেওয়া ঠিক না। আওয়ামী লীগ যদি লকডাউন দিব না, বিএনপিকে লকডাউন দেওয়া উচিত ছিল। কেন, কি সমাচার, কোনো আলোচনা নাই। এটা কিন্তু উভয় দলের ক্ষেত্রে হয়। আর আরেকটা জিনিস হলো কি, উনি যে কথাটা বলেন এমপি সাহেব, ওনার কথা কিন্তু খুবই সুন্দর, কিন্তু যে এতগুলো লোক আলাপ করতেছেন, তো মিনিমাম একটা সেন্স তো কাজ করবে মন্ত্রীর মধ্যে, লজ্জা তো পাবেন। সমস্যাটা কেমন বলি আপনাকে, সমস্যাটা হলো আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি লজ্জা পাবেন না, তাহলে আপনাকে লজ্জা দেয় কার ক্ষমতা আছে? বলেন কার ক্ষমতা আছে? আপনাকে কেউ লজ্জা দিতে পারবে না। সারা দেশের সমস্ত লোক যদি যায় বলে, তাও সে লজ্জা পাবে না। আমি যে সিদ্ধান্ত নিয়ে আসছি, আমি লজ্জা পাবো না।
কাজেই আমরা তো ওই অবস্থায় আছি, আমাদের এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে বসছেন। সিদ্ধান্ত নিয়ে বসে আমি আপনি বললে কি হবে, তার চেয়ে বরং অক্ষমের মতো করে আমরা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দুই হাত তুলে, অক্ষম তো আমরা, আমাদের আর কিছু করার ক্ষমতা নাই তো, আল্লাহর কাছে প্রার্থনা করি যে লোকগুলি দুর্নীতি করে তার জন্য কোভিডে মৃত্যু হয়। আশিস দা, আমরা একটা ছোট্ট অন্য প্রসঙ্গে যাবো। যদি এইটুকু আপনি বললেন, যেটি বললেন যে লজ্জা না থাকলে তো আসলে লজ্জা পাবার কোনো কারণ নাই। না, আপনি দেখেন যেটি এমপি সাহেব যেটি বলেন, ভারতের যে উদাহরণ টানলেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে কিন্তু সরে যেতে হয়েছে, এবং ভারতের ম্যানেজমেন্ট যে খুব বেশি খারাপ আমি কিন্তু তা বলবো না। ভারত দেখেন এখন প্রতিদিন গড়ে 80-90 লাখ মানুষকে টিকা দিচ্ছে প্রতিদিন। সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু এখন 1 লাখ মানুষকে দিতে পারছি না টিকা। আপনি যদি এই টিকা দেওয়ার হার যদি এই অবস্থায় থাকে, তাহলে বাংলাদেশের 12 কোটি মানুষকে টিকা দিতে আরও কমপক্ষে 2 বছর লাগবে। ফলে এই 2 বছর কিন্তু আমরা করোনার সঙ্গে বসবাস করতে হবে। নতুন ভেরিয়েন্ট আসবে, নতুন করোনা আসবে, নতুন সংকট আমাদের গ্রাস করবে। ভারত কিন্তু বেড়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ। ভারত একটা ক্রাইসিসে পড়েছিল, ভারত কিন্তু সেখান থেকে বেড়ে চলে এসেছে। ভারতে আজকে সংক্রমণের হার 3-এর নিচে নেমে এসছে। ভারতের 12 বছর পর্যন্ত তারা, 12 বছরের শিশুদের পর্যন্ত তারা টিকার আওতায় এখন আনতে শুরু করেছে। ফলে এই যে দেখেন একটা শাস্তি, যে এটা কিন্তু একটা শাস্তি যে স্বাস্থ্যমন্ত্রীকে সরে দাঁড়াতে হয়েছে, কারণ সে প্রথমবার সে ফেল করেছে। প্রথম যে কার্যক্রম, যে সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছিল, সেটি স্বাস্থ্যমন্ত্রী আজ করতে পারেন নাই, বা উনি প্রপারলি অ্যাকশন নিতে পারেন নাই, তাকে সরে দাঁড়াতে হয়েছে। আমাদের এখানে যেটা কামাল ভাই বললেন, আসলে তো ঠিক যে তার নিজেরও তো একটা দায়বোধের জায়গা থাকে, যে আমি বোধহয় আর পারছি না, আমাকে দিয়ে বোধহয় আর হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, উনি নিজে রিজাইন করুক না, তারপর প্রধানমন্ত্রী ওনাকে রাখুক না, যে না আমাকে এই লোকটাকে দরকার। তেমনটিও তো হতে পারে, ঘটতে পারে তো, কিন্তু সেই বিবেকবোধ, সেই তাদের মানবিকতা, সেই চিন্তা যে না আমি না হয়ে যদি এই অন্য একজন আসে তাহলে হয়তো বা ভালো হতে পারে, এই কোভিড সিচুয়েশনটা একটু উন্নতি হতো, কিন্তু সেই চিন্তা, সেই মূল্যবোধ থেকেও তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে ডেফিনেটলি সেই জায়গাটা উচিত। আমরা একটু সময় থাকলে আবার আমরা একটু সংক্ষেপে একটু ব্যারিস্টার শামীমুদ্দিন পাটোয়ারি একটু রাজনৈতিক প্রসঙ্গে আসি। সেটি আমরা দেখছি যে এরিকের একটা ঘোষণা, এবং সেই ঘোষণা আমরা দেখেছি যে এরশাদ মৃত্যুর পর এরশাদ বিদিশার যে বিশেষ চাহিদা সম্পন্ন পুত্র, তিনি বলছেন জিএম কাদেরকে তার নেতৃত্ব থেকে সরে আসতে হবে। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীতে বলেছিল, এবং তিনি একটা নতুন কমিশনই ঘোষণা করেছেন। রওশন এরশাদ হচ্ছে জাপার আজীবন চেয়ারম্যান, এরিকের মা বিদিশা সিদ্দিক ও এরশাদ ও রওশন এরশাদের পুত্র সাদ যৌথভাবে কো চেয়ারম্যান হবেন। তো সেই জায়গায় আসলে আপনাদের অবস্থানটা কি এখন, যে এই ঘোষণা? এটাকে সম্পূর্ণ গুরুত্বহীন একটা ঘটনা হিসেবে দেখছি, কারণ হচ্ছে আমাদের প্রপার কাউন্সিল হয়েছে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। সেই কাউন্সিলের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে কে চেয়ারম্যান হবে, কে মহাসচিব হবে, কে কো চেয়ারম্যান হবে। সেই কাউন্সিলেই চেয়ারম্যানকে কিছু দায়িত্ব দেওয়া ছিল পূর্ণাঙ্গ কমিটি করার। চেয়ারম্যান পূর্ণাঙ্গ কমিটি করেছে, সেই পূর্ণাঙ্গ কমিটি দল চালাচ্ছে। যারা সেদিন ঘোষণা দিয়েছে, যারা স্টেজে ছিল, ওনাদের একজনেরও এই মুহূর্তে জাতীয় পার্টিতে কোনো প্রাথমিক সদস্য পদ নাই। কে এরশাদ স্যারের ছেলে, কে এরশাদ স্যারের সাবেক স্ত্রী, এটা পার্টিতে মুখ্য বিষয় না। সাদ সাহেব তো সেখানে ছিলেন, সরি হ্যাঁ, ওর সাদের সদস্যপদ, আমি ভুল বলেছি, সাদের সদস্যপদ আছে, বা সাদ পরে ডিনাই করেছে যে সেখানে কমিটির বিষয়টা সে জানতো না, সে দোয়া মাহফিলে গিয়েছে। সো এটা হতে পারে কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা, কারো দলে সংযুক্ত হওয়ার আকাঙ্ক্ষা, কারো দর কষাকষির আকাঙ্ক্ষা। আমরা এই বিষয়টাকে কোনো গুরুত্ব হিসেবে দেখতে চাচ্ছি না। অতীতে যে দল ভাঙনের ঘটনাগুলো ঘটেছে, যেটা আনোয়ার হোসেন মঞ্জু একসময় করেছিলেন অনেকজন এমপিদেরকে নিয়ে, বা নাজিউর রহমান মঞ্জু, এটা সেই ধরনের ঘটনা না। এটা হয়তো একটা ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি কি মনে করেন তাহলে বিদেশের পিছনে কি কোনো শক্তি আছে? আমরা এটা মনে করছি না, কারণ আমার কাছে ওভারঅল দৃষ্টিভঙ্গিতে কাজটা খুবই কাঁচা একটি কাজ মনে হয়েছে। জাতীয় পার্টির বিপুল সংখ্যক প্রেসিডিয়াম সদস্য বা এমপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কেউই সেখানে ছিল না। আমি এটাতে কোনো ইন্ধন বা কিছু মনে করছি না। আমি মনে করছি ব্যাপারটা কিছুটা পারিবারিক আভ্যন্তরীণ দ্বন্দ্ব হতে পারে। তাহলে সেখানে তো সাদ এরশাদ উপস্থিত ছিলেন, তিনি কেন সেখানে তার বক্তব্যের মধ্যে এই জিনিসটাকে সেই অসম্মতি প্রদান করেন নাই? জি, সাদ এরশাদ রাজনীতির বয়স হচ্ছে মাত্র 1 বছর সামথিং। এই এমপি ইলেকশনের আগে সাদ এরশাদ কখনোই রাজনীতিতে ভিজিবল হয়নি। সাদ এরশাদকে এরশাদ স্যারও কখনো রাজনীতিতে ভিজিবল করেনি। তার রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন হয়েছে এমনটা আমি বলবো না। ওই পরিস্থিতিতে তার কি আচরণ করা উচিত ছিল, এটা উনি তাৎক্ষণিক বোঝার মতো যে রাজনৈতিক পরিপক্কতা, এটা এখনো তার হয়নি, হয়তো আমাদেরও কারো হয়নি।
সেখান থেকে আমি মনে করি পরবর্তীতে তিনি যে রিয়াকশনটা দিয়েছেন সেটাতে ক্লিয়ার হয়ে গেছে, এবং শুক্রবার দিন বেগম রওশন এরশাদ, আমরা তাকে মা বলে ডাকি, উনি যে স্পষ্টীকরণ করেছে আজকে ইত্তেফাকে যে ওনার সাথে এই বিষয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি, উনি এই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী না। সো এই বিষয়টা কমপ্লিটলি একটা সেন্সেশন ক্রিয়েট করা হচ্ছে। জি, আমি একটু মাসুদ কামাল ভাই একটু সংক্ষেপে জানতে চাই, বিদেশের পিছনে কোনো শক্তি আছে কিনা, যেটি এমপি সাহেব বললেন যে না আসলে এটি একদম ইমেচিউর একটা ঘটনা। দেখেন, শক্তি আছে কি নাই এটা আসলে বোঝা বড় কঠিন। বাংলাদেশে তো অনেক কিছুই হয়। এখন উনি জাতীয় পার্টিতে আছেন, আমাদের এমপি সাহেব, উনি ওনার মতো একটা মতামত দিয়েছেন, আর আমি তো এই পার্টির সঙ্গে নাই, কাজে আমি হয়তো বুঝবো না। আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো এটা এর সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নেই ওনার সঙ্গে কে যোগাযোগ করেন না করেন। উনি দাবি করেছেন, এই দাবি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটা বলা বড় কঠিন। তবে একটা জিনিস কি জানেন, আমাদের দেশে একটা যে সমস্যাটা, এটা সমস্যাই বলবো, আমাদের দেশে যে কোনো কারণে হোক উত্তরাধিকারের রাজনীতিটা কিন্তু আছে। যেমন শাহ এরশাদ, এই উনি বললেন যে কোনোদিন রাজনীতি করে নাই, যে লোক কোনোদিন রাজনীতি করে নাই তারা নমিনেশন দিলেন কেন? পার্টি তো দিয়েছে তো পার্টি। তো সাধারণ মানুষ কি বুঝছে যে আচ্ছা তাহলে আভ্যন্তরীণ পারিবারিক একটা সমস্যা, তো পারিবারিক যে সমস্যাটা সেটাকে ম্যানেজ করার জন্য কিন্তু পলিটিক্স কিন্তু ওখানে নতজানু হয়েছে ফ্যামিলি প্রবলেমের কাছে। তো আবার এখানে পলিটিক্স, আবার এখানে ফ্যামিলি প্রবলেম, এখানে নতজানু হবে কি হবে না, যে কথা উনি বলেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু, যে এটা 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 হয়তো ওনার কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে, ওনার কোনো বার্গেনিং করার আকাঙ্ক্ষা থাকতে পারে, কি হয়েছে বলা বড় কঠিন। তবে আমি মনে করি এই কোভিডের মুহূর্তে জাতি দেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছে। এই সময়ে এই সমস্ত বিষয় আমার কাছে না আলোচনা করতেও মানে গুরুত্বহীন। দাদা শেষ করতে চাই একেবারে শেষ 30-40 সেকেন্ডে যদি বলেন। দেখেন, জাতীয় পার্টি নতুন না, এই যে মানে বিদেশের প্রসঙ্গটা হঠাৎ করে আবার মাঠে আসলো, গরম হচ্ছে মনে হচ্ছে। জাতীয় পার্টি আসলে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে। এটা এরশাদ সাহেব যখন ছিল, আপনার নিশ্চয় মনে আছে, সকালে একরকম বলতেন, বিকালে একরকম বলতেন, সবসময় অ্যাক্টিভ থাকে। এটা অ্যাক্টিভ দল, এবং এখনও আপনি কোভিডের মধ্যে দেখেন যে কোনো পার্টি কিন্তু অ্যাক্টিভ নাই, জাতীয় পার্টি কিন্তু অ্যাক্টিভ হয়েছে, কিছু খবর জন্ম দিয়েছে, সেটা যে আমরা আলোচনাও করছি এখন। সংসদ নেতা কী হবে এবং বিরোধী দলের নেতা কী হবে সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন তাদের মধ্যে ছিল আছে। এবং ডেফিনেটলি এই যে যেটি কামাল ভাই বলেন, আমি তার সাথে একমত, পরিবার থেকে তো শুধু বাংলাদেশ না, ভারতও বেরোতে পারেনি, সেটার একটা জায়গা কিন্তু এখনও আছে, সেটা যত ছোটই হোক সেই জায়গাটা আছে। কিন্তু এখনই আসলে বলা যাবে না কার পিছনে কে আছে। কিন্তু আমরা কিন্তু অতীতে দেখেছি যে কারো পিছনে কিছু না থাকলেও কিছুদিন পরে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেকের কাছে। তার মানে এটাকে ছোট করে ভাবলে হবে না, হয়তো বা কোনো না কোনো কিছু আসছে, এমন একটা কিছু হতে পারে, জাতীয় পার্টির জন্য এটা অপেক্ষা থাকতে হতে পারে, আমরা নাকি সেটি হতে পারে, কারণ জাতীয় পার্টির অতীত ইতিহাস তাই বলে। জি, শেষ করতে চাই এমপি মহোদয়, আমরা যেটি বলছিলাম, শাহ এরশাদের কি কোনো উচ্চ আকাঙ্ক্ষা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? শেষ যদি 30 সেকেন্ডে বলেন, এই আলোচনা, এই ঘটনার প্রেক্ষাপটে আপনার কাছে এ ধরনের কোনো কিছু আপনাদের কাছে মনে হয় কিনা? না, এটা আমি আপনাকে বলি, জাতীয় পার্টিতে ডিফারেন্স ক্রিয়েট করার মতো যারা আছেন তাদেরকে আমরা চিনি, তারা কেউ ওখানে উপস্থিত ছিলেন না। তারা যদি উপস্থিত না থাকেন, তাদের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টিতে কোনো ফাটল করা সম্ভব না। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসাবে কে বলে দেওয়া আছে, প্রতীককার সেটা বলে দেওয়া আছে, মহাসচিবকে নির্বাচন কমিশনে আছে, নিবন্ধন করা আছে, নিবন্ধনগুলো আপডেট করা হচ্ছে এভরি ইয়ার, কে আপডেট করছে, ইট ইজ কমপ্লিটলি মানে ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে কোনো ডিসপুট নেই। এবং জিএম কাদের যেভাবে ভিজিবলি এই কোভিডের মধ্যেও কথা বলে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন পার্টির জন্য, পরিবারের জন্য, এরশাদ স্যারের জন্য, এটা আনপ্যারালাল। এবং পার্টির সকল নেতৃত্ব যারা একসময় জিএম কাদের পন্থী ছিলেন না, তারাও এখন জিএম কাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। সেক্ষেত্রে রওশন এরশাদের ভূমিকা কি? রওশন এরশাদের ভূমিকা কিভাবে দেখছেন? জিএম কাদের এবং রওশন এরশাদ দুজনের মধ্যে সমন্বয়টা কি রকম? রওশন এরশাদের সাথে স্যারের জীবদ্দশায় কখনো কখনো মনে হতো আপাত দৃষ্টিতে একটা ফাটল বা ডিসিশনের দ্বন্দ্ব ছিল, কিন্তু আসলে আপনি যদি 30 বছরের ইতিহাস দেখেন, রওশন এরশাদ কখনো দল ফাটল করেনি, রওশন এরশাদ কখনো সেপারেট দল করার কোনো উদ্যোগ নেয়নি, কোনো উদ্যোগকে উনি সহযোগিতা করে নেই, কোনো উদ্যোগকে উনি এনকারেজও করেনি। উনি জাতীয় পার্টির ইউনিটিতে বাস করেন এবং একজন ওয়াইজ মহিলা, বিদুষী মহিলা। উনি এই শেষ বয়সে উনি কোনো অবস্থাতেই ফাটলের পার্টির কোনো কিছু হতে চান না, ইউনাইটেড জাতীয় পার্টি চান। এ বিষয়ে তিনি স্পষ্ট আমাদেরকে বলেছেন যে উনি ইউনাইটেড জাতীয় পার্টি চান। জি জি, শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আসলে সময়ের জন্য আলোচনা আর বেশি করতে পারলাম না। আমরা আজকে আমাদের মুক্তমতের এই যে নানা বিষয় নিয়ে কথা বললাম, সেই আলোচনা এখানেই শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়া জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপিকে, একই সাথে দুজন সিনিয়র সাংবাদিক, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক আশিস শুকত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।